নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা ধূসর ছায়া গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প ধূসর ছায়া। প্রতিদিন ঠিক এই সময়টায় আসা চাই ছেলেটার। শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রত্যেকটি দিন ঠিক এদের এই প্রাক সান্ধ্য চায়ের আসরটায়, যখন সারাদিনের কর্মক্লান্ত শিথিল চেহারা নিয়ে অশোক সবে কোর্ট থেকে ফেরে, আর সুনিপা সারা দুপুরের অবকাশ আলস্যে ভরাট মন্থর দেহখানিকে নানাবিধ প্রসাধনের চাতুর্যে টাইট করে তুলে সবে চায়ের টেবিলের তত্ত্বাবধানে এসে বসে। ঠিক ঠিক সেই সময়টায় আধময়লা হাফ শার্ট আর ফাটা ধরা হাফ প্যান্ট পরা ছেলেটার আবির্ভাব ঘটে। আশ্চর্য! বছর 4-5 তো মাত্র ছেলেটা, কিন্তু কি চতুর ধরিবাজ! কথাটি কয় না, শব্দটি করে না। কোন ফাঁকে চোরের মতো সন্তর্পণে দোতলায় উঠে এসে দাঁড়িয়ে থাকে টেবিলের কাছাকাছি দেওয়ালে ঠেস দিয়ে। আবার সেই ঠেস দেওয়ার ভঙ্গিতে যতটা পারবে বেচারি বেচারি ভাব ফুটিয়ে তুলবে। ওই ভঙ্গিটাতেই আরও মেজাজ গরম হয়ে ওঠে সুনিপার। বরং যদি ওর বয়সের সঙ্গে মানানসই দুরন্তপনায় হৈ হৈ করতে করতে এসে হানা দিত, যদি চেয়ে কেড়ে জবরদস্তি করে খেয়ে এ আসরে নিজের একটা আসন প্রতিষ্ঠিত করে ফেলতে পারত, বোধ করি সুনিপার এত অসহ্য লাগত না। শিশু বলে, অবোধ বলে ক্ষমা ঘেন্না করে নিতে পারত হয়তো, কিন্তু ওই যে গরু চোরের মতো ডেবে চোখ দুটোয় দুঃখী ভাব মাখিয়ে চেয়ে থাকা, এ দেখলে যেন সর্বাঙ্গে বিষ ছড়ায়। আশ্চর্য! মাটাও কি সমান লক্ষ্মী ছাড়া হ্যাংলা! মার্জিত বাক সুনিপা মনের মধ্যে এই গ্রাম্য কথাটা উচ্চারণ না করে পারে না। হ্যাংলা না হলে ছেলেকে একদিনের জন্য একটু বারণ করে না? মনের কাছে সভ্যতার দায় নেই, তাই আরও বলে সুনিপা, বারণ কি, বরং বোধহয় ইচ্ছে করে লেলিয়ে দেয়। ছেলেটার আশা নিয়ে অশোকের আড়ালে চাকর বাকরকে অনেক তিরস্কার করেছে সুনিপা। আশাটাকে বন্ধ করতে অনেক আদেশ জারি করেছে, কিন্তু ফল কিছুই হয়নি। কেমন করেই যে ছেলেটা সব শাসন নির্দেশের কড়া পাহারা ডিঙিয়ে ঠিক এসে উদয় হয়, এই এক রহস্য। অথচ ভীরু স্বভাব। হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত ওর ভীত সন্ত্রস্ত ভাব, কিন্তু তা সত্ত্বেও ওর ওই ভয়ে কাঁপা মনের গড়নে সুনিপার সুরমাটানা চোখের আগুন ঝরা দৃষ্টি পরিপাক করে কি করে? সুনিপা বুঝে নিয়েছে পরিপাক করে শুধু চতুর বুদ্ধির জোরে। ও তো শিশু নয়, একটি ধূর্ত বুড়ো। ওর ওই 4 বছরের চেহারাটা একটা আবরণ মাত্র। আবরণের নিচেকার সংসার জ্ঞান পরিপক্ক ফিচেল বুড়োটা ঠিক বোঝে, চোখ যতই অগ্নিবর্ষণ করুক, সুনিপার কণ্ঠ নিঃশব্দই থাকবে, থাকবে ভদ্রতার দায়ে। সে কণ্ঠ স্পষ্ট করে বলতে পারবে না, তুই আবার কি করতে, অথবা রোজ রোজ আসিস কেন রে? না, সত্যিই পারে না সুনিপা মুখে সে কথা উচ্চারণ করতে। মনের মধ্যে সহস্র বার উচ্চারণ করলেও না।
তা জগতের সমস্ত নিরুপায়তার মূল্য রহস্য যে ছেলে বুঝে ফেলেছে সে আর ছেলে কোথা? সুনিপা দাঁতে দাঁত পিষে নির্জনে বলে, বুড়ো, 1 নম্বরের বুড়ো শয়তান। ছেলেটা রোজ খাওয়ার সময়ে আসে, আর ওকে খাবারের প্রসাদ কণিকা দিতে হয় বলেই যে এত রেগে যায় সুনিপা তাও নয়। ও যে সুনিপাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিত্য একটা সুবিধে আদায় করে নিচ্ছে, এইটাই ওকে সুনিপার কাছে বিষ করে তুলেছে। আর সত্যি বলতে খেতে দেওয়ার ব্যাপারটাও যে একেবারেই কিছু নয় তাই নয়, তাই বা বলা যায় কি করে? অশোকের বরাবরের নিয়ম হচ্ছে সারাদিনের প্রধান খাওয়াটা এই বিকেলে কোর্ট থেকে ফিরে। সুনিপা শত চেষ্টাতেও এই বেখাপ্পা ব্যবস্থাটাকে সোজা করে তুলতে পারেনি স্বামীকে যথারীতি ডিনার টাইমে ডিনারে অভ্যস্ত করতে। সে চেষ্টা করতে গেলে অশোকের যেন খাওয়াই হয় না। অশোক বলে, আসল কথা কি জানো? সেই যে বাল্যকালাবধি স্কুল কলেজ থেকে ফিরে খিদে চোখে কানে দেখতে পেতাম না, আর মা সেই বুঝে যাবতীয় সুখাদ্য সম্ভার এই সময়ই সামনে ধরে দিতেন এবং আমার পাকস্থলীর পরিধিটা পাম্প করে কেন বাড়ানো যায় না এই ভেবে আক্ষেপ করতেন। সেই থেকে পাকস্থলীও ঠিক এই সময়টাতেই দেহি দেহি করতে থাকে। সুনিপা মুখ বাঁকিয়ে বলে, ছেলেকে যে ভবিষ্যতে ভদ্র সমাজে চড়ে বেড়াতে হবে সেটা বোধহয় তিনি কোনোদিন আশা করেননি। বলে, কিন্তু নিজেও এই কোর্ট থেকে ফেরার পরই প্রাকসন্ধ্যার চায়ের আসরে স্বামীর সামনে যাবতীয় সুখাদ্যের সম্ভার ধরে দেয় না? না দিয়ে কি করবে? অশোকের তারিফ করে আর তাড়িয়ে তাড়িয়ে খাওয়াটা যে নইলে দেখতেই পাওয়া যায় না। কিন্তু ওই ছেলেটার জন্যে নিরঙ্কুশ আনন্দে এই সুখময় সময়টুকু উপভোগ করবার জো নেই। হ্যাংলাটাকে সমস্ত জিনিসের ভাগ দিতে হবে, না দিয়ে উপায় কি? নিজে সে যতই চোখে আগুন ঝরাক, অশোকের চোখের দৃষ্টিতে যে প্রশ্রয়ের আশ্রয়। ওর জন্যে ছোটোখাটো একটা প্লেট গুছিয়ে রাখতে পারো। কাঁটা চামচের লীলাকে এক মুহূর্তে সংহত করে অশোক বলে, আসেই যখন রোজ, হাতে একটু একটু করে খাওয়ার অসুবিধে। বেশ তো, ওর সুবিধের জন্যে বাড়তি একটা ডাইনিং চেয়ার বানাতে দাও তোমার পার্ক স্ট্রিটের ফার্নিচারের দোকান থেকে। প্লেট গুছিয়ে রাখা হবে। নিটোল ফলের মতো মাজা ঘষা মুখখানাকে কঠিন করে কথাটা বলে সুনিপা। আহা, তাই কি আর বলছি? অশোক বিব্রতভাবে বলে, হাতে করে খেলে মেঝেটা অপরিষ্কার হতে পারে তো? সে ভয় নেই। কঠিন মুখটা ব্যঙ্গে আলগা করে নেয় সুনিপা। পিঁপড়ের জন্যেও পড়বে না একটা গুঁড়ো। হাতের কায়দা এমন অভিনব। আর পরিষ্কারের কথা বলছো? মহাপ্রভুর যা পরণ পরিচ্ছদ, ঘরে এসে দাঁড়ালেই তো মনে হয় ঘর অপরিষ্কার হয়ে উঠল। সত্যি, ছেলেটার জামা টামাগুলো কেন যে একটু সাফ করে দেয় না? অশোক হাত বাড়িয়ে আধখানা কমলা লেবু ছেলেটাকে এগিয়ে দিয়ে বলে, মাকে বলবি জামা ফর্সা করে দিতে, বুঝলি? লক্ষ্মীমন্তের ঘরণী সুনিপা সেই কমলা লেবুর দিকে তীব্র কটাক্ষপাত করে বলে, সাফ করে দেবার জন্যে দ্বিতীয় আর থাকলে তো? ওই একটা জামাই তো দেখি গায়ের চামড়া, 100 টাকা করে বাড়ি ভাড়া দিতে পারে, অথচ।
কাঁটা চামচের লীলাকে আর একবার সংহত করে অশোক একটু দার্শনিক হাসি হেসে বলে, বাড়ি ভাড়া যে দেয় সে তো ওর বাবা নয় নিপা, কাকা। কাজেই ওর চাইতে আর কি হবে। আমাদের এখানে আসে টাসে ছেলেটা, কোনো উপলক্ষে কিছু জামা পাজামা প্রেজেন্ট করলেও তো হয়। উপলক্ষে? সুনিপার ব্যঞ্জনাময় সুশ্রী মুখটা বিরক্তির ব্যঞ্জনায় কুশ্রী হয়ে ওঠে। কেন, এমনি দিলে নেবে না? আহা, নেবে কি নেবে না সে কথা হচ্ছে না। অশোক ছেলেটার দিকে এক নজর তাকিয়ে দেখে। এসব কথা যে তার সম্পর্কেই হচ্ছে তা বোঝা যায় না ছেলেটার মুখ দেখে। বাহ্য জ্ঞান শূন্য হয়ে লেবুর কোয়া থেকে রস সংগ্রহ করে চলেছে সে। তবু গলাটা একটু খাটো করে কথা শেষ করে অশোক। শুধু শুধু তো বলা যায় না দাতব্য করছি, নাও। তাহলে নয় ওর জন্মদিনের উৎসবেই প্রেজেন্ট করো কিছু শাটিন ভেলভেট। বলে পেয়ালা পিরিচে ঝংকার তুলে চা ঢালতে বসে সুনিপা। ঠিক এই সময়ে আর একবার হাতটা বাড়িয়ে ধরে অশোক এবং যথারীতি যন্ত্রচালিতের মতো দু এক পা এগিয়ে আসে আর একখানি বাড়ানো ক্ষুদ্র হাতের মালিক। কাটলেটের একটু কোণ লেনদেন হয় তার। সত্যি সহ্য হয় না। সুনিপা গলা খাটো করে না, তারস্বরে বলে ওঠে, দেখো, তুমি হয়তো ভাবো মস্ত বদান্যতা করছো তুমি, কিন্তু সেটা তোমার ভুল। এতে তুমি ওর অনিষ্টই করছো। ওর ওই লোভ আর হ্যাংলামিকে প্রশ্রয় দিয়ে আরও লোভী আর হ্যাংলা করে তুলছো তুমি ওকে। এই যেন এটা দয়া নয়, পাপ। কি মুশকিল, নিজেকে আমি খুব একটা দয়াবান মনে করি তা ভাবছো কেন? অশোক অপ্রস্তুতভাবে বলে, কোনো কিছুই ভেবে কিছু করি না আমি। বাচ্চা ছেলেটা সামনে থাকে। সামনে থাকে নয়, তাক বুঝে সময় বুঝে সামনে এসে দাঁড়ায়, এবং এই আশার পিছনে আর কারো সক্রিয় হাত আছে এ আমার নিশ্চিত বিশ্বাস। আহা, থাক থাক, থামো। অশোক আস্তে বলে, তুচ্ছ কথা থেকে এসব কেন? সংসারে কত দিকে কত যাচ্ছে, কত জিনিস ফেলাছড়া হচ্ছে। সংসারের ফেলাছড়া উচ্ছিষ্ট প্রসাদের ভাগটা মানুষের জন্যে নয়, পোষা জন্তুর জন্যে, বুঝলে? সুনিপা সভ্যতার আর মানবিকতার চূড়ান্ত সীমায় গিয়ে বাণী বিতরণ করে। মানুষকে যারা শব্দে তার দারিদ্র্যের সুযোগে কানাচের পোষা জন্তুর সমগোত্র ভেবে দয়া দেখায়, আমি তাদের নীতিকে ঘৃণা করি। আশ্চর্য যে রাগ করে না অশোক, শুধু ভালোই করো বলে মুখ টিপে একটু হাসে। ছেলেটা কিন্তু যে নির্বিকার সেই নির্বিকার। সেই ওর নিজস্ব পদ্ধতিতে ঘাড়টা যথাসম্ভব নিচু করে হাত চেটেই চলেছে। ওকে নিয়েই যে এত চাপা ঝড় এ কি ও বুঝতে পারে না? 4-5 বছরের ছেলে এত নিরেট হয় নাকি ওদের মতো হ্যাংলা ছেলেদের গায়ের চামড়া মাল মশলা দিয়ে তৈরি হয়? নইলে সুনিপার 2.5 বছরের ছেলেটার সামনেই তো সাবধানে কথা বলতে হয়। যাকে বলে হাঁ করলে পেটের কথা বোঝা, তাই বুঝতে পারে সে ছেলে। তাই পারে বলেই না তাকে এই সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরতে দিতে হয়। চাকরকে নির্দেশ দিয়ে রেখেছে সুনিপা, বাবুর খাওয়া না হওয়া পর্যন্ত খোকাবাবুকে আনবে না। এই সময়ই তো অশোকের সঙ্গে তার যত কিছু কথাবার্তা। বড়দের কথা ছোটরা বেশি শোনে,
এটা পছন্দ করে না সুনিপা। তাছাড়া ওই হতচ্ছাড়া ছেলেটার দৃষ্টান্ত, ওই লোলুপ দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে থাকা, একটুকু উচ্ছিষ্ট কণা দিলেও কৃতার্থ হয়ে নেওয়া, এগুলো শিশুর মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কে জানে। চারটে সন্দেশের একটা একটু সরিয়ে রেখেছিল অশোক ছেলেটাকে দেবে বলেই। হাত ঠেকালো একবার সেটায়, তারপর কি ভেবে পাতেই ফেলে রেখে উঠে পড়ল। সুনিপা বঙ্কিম কটাক্ষে একবার ব্যাপারটা দেখে নিয়ে মুচকে হেসে বলে, তা ওটুকুতে আর ইতস্তত কেন, দিয়েই ফেলো। অশোক কোনো কথা বলল না, উঠে চলে গেল। সুনিপার কথার উত্তর না দিয়ে চলে গেল অশোক। এটা প্রায় অসম্ভবের কোঠায়। কাজেই সকল অপমানের মূল ওই নোংরা জীবটাকে উকুনের মতো পিষে ফেলতে ইচ্ছে করে সুনিপার। তবু সন্দেশটা সে নিজেই তুলে নিয়ে তার হাতে দেয়, দিয়ে বিষাক্ত চাপা স্বরে বলে, আর কি, সব তো হয়েছে, এবার যাও, এটা নিচে নিয়ে গিয়ে খাওগে। নিচে গিয়ে? ছেলেটা থতমত খেয়ে একবার শুধু ওর সেই গরুচোরের দৃষ্টিতে সুনিপার মুখের দিকে তাকিয়েই তাড়াতাড়ি সন্দেশটা মুখে পুরে দেয়। কড়া পাকের শুকনো সন্দেশ, তাকে জব্দ করতে গিয়ে চোখ দুটো একবার ঠিকরে ওঠে। তারপরই কাট কাট ঢোক গিলতে গিলতে আস্তে আস্তে চলে যায় সে। খুব সম্ভব সন্দেশটাকে সিঁড়িতে দাঁড়িয়ে শেষ করে তবে নিচে নিজেদের ঘরে যাবে। খুব সম্ভব কেন, নিশ্চয়ই, এটাও সুনিপার জানা। তাই ওর গমন পথের দিকে তাকিয়ে তেমনি বিষাক্ত সারে বিড় করে বলে, বাড়ি গিয়ে খাবে না তুমি, তা খুব জানি। গিয়ে খেলে যে বাড়ির লোকে জেনে ফেলবে কত কি সাঁটছ এখানে, ঘুঘু শয়তান। একা আপন মনে এরকম কথা বলতে সুনিপার দ্বিধা নেই, কেউ শুনতে না পেলেই হলো। 5 জনে যখন শোনে তখনকার সুনিপা অবশ্য আলাদা। তখন এত প্রখরভাবে তো দূরের কথা, ভালোভাবে গুছিয়েই কথা বলতে পারে না যেন। ছাড়া আধো আধো ভঙ্গিতে বুঝিবা উপযুক্ত প্রতিশব্দ খুঁজে পাচ্ছে না, কথা হাতড়াচ্ছে। এইভাবে একটু হেসে একটু বিব্রত সুরে সাধারণ ঘরোয়া ধরনের কথাগুলো কয় সুনিপা। হঠাৎ শুনলে মনে হতে পারে অবাঙালি মেয়েটা নতুন বাংলা শিখছে, কিন্তু সে সবই তো বাইরের লোকের সামনে। আর বিয়ে যখন হয়নি তখন অশোকের সামনেও। বিয়ের কিছুদিন পর থেকে তো আর নয়। ঘরের লোকের সামনে নিজ মূর্তি কদিন চাপা থাকে। সুনিপার চাকর বাকর তো সুনিপার ভয়ে থরহরিকম্প। অশোক ব্যবহারিক সীমানায় সেও তাই, সেই ভীত সন্ত্রস্ত বশংবদ। প্রেমে পড়ে বিয়ে, একচ্ছত্র সংসার, ভারী সুখের রাজ্যটি গড়ে নিয়েছিল সুনিপা। কিন্তু কিছুদিন থেকে ওই ছেলেটা সে সুখে শনি হয়ে দাঁড়াচ্ছে। ওকে নিয়েই যেন মাঝে মাঝে অশোক অন্য কি একরকম মূর্তি নিচ্ছে। তারও কি সেই মূর্তিটা নিজ মূর্তি নাকি? মাঝে মাঝে সে সন্দেহ প্রকাশ না করে পারে না সুনিপা। কোলে অশোক অবশ্য হাসে, মুখ ভার করলে পুরনো পচা এক প্রবাদ বাক্য দিয়ে সান্ত্বনাও দেয়। চায়ের পেয়ালায় এমন তুফান তোলো কেন? বাচ্চা একটা ছেলে, কি বা করছে সে? আর কি বা আমি করছি তাকে? কিছুই তো না। বাপ মা মরা ছেলে,
কাকার বাড়িতে হয়তো খাওয়া দাওয়া তেমন হয় না, খানিকটা খেতে দিলেই খুশি হয়ে চলে যায়। খুশি? সুনিপা তার প্রশ্ন করে। ওর মুখের চেহারায় খুশির কোনো ছাপ তুমি দেখেছ কোনো দিন? দেখেছে তা অবশ্য মনে করতে পারে না অশোক, কাজেই চুপ করে যায়। তাই এ কথাটা কিন্তু সুনিপার নিছক আক্রোশের কথা বললে ভুল বলা হয়। সত্যি ছেলেটার মুখের চেহারায় ওই দিন দুঃখীর ভাবটা ছাড়া আর কোনো ভাবই ফোটে না। ওর কাকিও তাই যখন তখন ওর মাকে বলে, ধন্যি বটে দিদি তোমার ওই কোলের ছেলেটি, পোড়া মুখে কখনো একবার আহ্লাদ দেখি না। বিধাতা পুরুষ বোধ হয় গড়বার সময় ও জিনিসটা ওকে দিতে ভুলে গেছেন। সে তো গেছেনি, ওর মা জয়া ম্লান নিঃশ্বাস ফেলে বলে, তার সাক্ষী তো পড়েই আছে। হ্যাঁ, সাক্ষ্য প্রমাণ পড়ে আছে বই কি। জন্মাবার আগেই বাপ খেয়েছে যে ছেলে, মানুষ হচ্ছে কাকার সংসারের দূরছাইয়ের মধ্যে, তার মধ্যে আহ্লাদের ঠাঁই কোথায়? অথচ দূরছাইয়ের জন্যে কাকা কাকিকে দোষই বা দেওয়া যায় কি করে? যে বড় ভাই এতাবৎকাল আলাদা সংসার পেতে যত্র আয় তত্র ব্যয়ের নীতি অনুসরণে বেপরোয়া বড় মানুষই করে করে চালিয়ে এসেছেন, তার কৃপণ ছোট ভাইকে কৃপার দৃষ্টিতে দেখে এসেছেন, তিনি যদি সহসা 4টি বাচ্চা কাচ্চা ও বিধবা স্ত্রীটিকে ছোট ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে পৃথিবী থেকে কেটে পড়েন, তবে দাদার সেই সংসারটির জন্যে কে পারে আদরের আর হৃদয়ের সিংহাসন পেতে দিতে? তাছাড়া এই ছোট ছেলেটা, একে তো অপয়া অলক্ষণে, তার ওপর আবার কি যে রাক্ষসে দিশে, খেয়ে যেন কিছুতেই পেট ভরে না ওর। অতটুকু ছেলে একটা বড় মানুষের মতো ভাত ডাল খায়, তক্ষুনি আবার লোকের পাতের মাছ দইয়ের দিকে লোলুপ দৃষ্টি মেলে চেয়ে থাকে। ওর কাকি যে বলে ওর পেটে ভস্যকীট আছে, সেটা মিথ্যা বলে না। নিত্য ওর বাড়িওয়ালাদের দোতলায় উঠে যাওয়ার তার আকর্ষণের পিছনে যে কিছু একটা আছে, সে সন্দেহ ওর বাড়ির সবাই করে, কিন্তু কিছুতেই কবুল করাতে পারে না ক্ষুদে শয়তানটাকে। কাঠ কবুল দাঁড়িয়ে থাকে সহস্র প্রশ্নের সামনে নিরুত্তর হয়ে। রোজ কি করতে যাস? এ প্রশ্ন করতে করতে ওর মা হেরে গেছে। খবরদার আর যাসনে, বলতে বলতে কাহিল হয়ে গেছে। গেলে ওরা কি বলে? এ প্রশ্নের উত্তর আদায় করে উঠতে পারেনি। অথচ শিশুর পক্ষে যা সম্ভব, বড়দের পক্ষে তা সম্ভব হয় না। নিজেরা ওরা কেউ বাড়িওয়ালাদের দোতলার ওপরে গিয়ে সন্ধান নিতে পারে না কি আচরণ করে তাদের ছেলেটা সেখানে এসে। যেমন তেমন বাড়িওয়ালা তো নয় সাহেব। কড়া পাকের সন্দেশটাকে কোনো রকমে পরিপাক করে নিয়ে সরসর করে ঘরে এসে ঢুকতেই ওর মা ছেলের কানটাকে ধরে প্রায় কাঁদো কাঁদো গলায় বলে, আবার গিয়েছিলি? ছেলেটা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, কাঁদে না, নড়ে চড়ে না, এবং শত অনুরোধেও একবার প্রতিশ্রুতি দিয়ে বসে না, আর যাব না। কি করে বলবে? শুধুই কি সুখাদ্যের আকর্ষণ? দোতলার সমস্ত পরিবেশটা যে তার মনের মধ্যে এক মোহময় মায়াজাল বিস্তার করে বসে আছে। মদের নেশার মতো সেই মোহ তাকে টানতে থাকে সকাল থেকে। সেই টেবিল, চেয়ার, আলো,
সেই কাঁচের আর রূপোর বাসনপত্রে কাঁটা চামচের টুংটাং ঝংকার, দামি সাবান, সেন্ট, প্রসাধন দ্রব্য আর সদ্য প্রস্তুত নাম না জানা সুখাদ্য সমূহের সম্মিলিত সুবাস ওকে যেন পরীর রাজ্যে পৌঁছে দেয়। মেম সাহেবকে অবশ্য দেখলে বুক কাঁপে, কিন্তু সাহেবের মুখটা কি ভালো। তাছাড়া অপূর্ব সব খাবারের দুনিবার হাতছানি তুচ্ছও তো নয়। অতএব প্রতিজ্ঞাপত্রে সই করা চলে না। বকুনি, মার, সে তো সর্বদাই আছে, ওসব তো অহরহের পাওনা। পরদিন টেবিলে বসতে এসে অশোক প্রথমটা ভাবল কি একটা ভুলে গেছে যেন। ঘড়িটা কি বাথরুমের ব্র্যাকেটে ফেলে রেখে এলো? আংটি, চশমা? না, এই তো পড়েছে সেগুলো। ঘাড়ে গলায় পাউডার, তাও তো লাগিয়ে এসেছে। তবে এ অন্যমনস্কতা কিসের? ভুলের না অভ্যস্ত দৃশ্যের অভাবে? ও, ছেলেটা এসে দাঁড়িয়ে নেই আজ তার সেই প্রায় কিনে ফেলা জায়গাটুকুতে। সুনিপা চেয়ারটাকে শব্দ করে টেনে বসে ব্যঙ্গ হাস্যে বলে ওঠে, হয়েছে, অমন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতে হবে না আর। নিশ্চিন্ত হয়ে খাও। তাকে খেতে বসানো হয়েছে। খেতে বসানো হয়েছে? শব্দটা কোন অমরার ভাষা? বোকার মতো সেই শব্দটাই ফের উচ্চারণ করে অশোক। খেতে বসানো হয়েছে? হ্যাঁ, তোমার শান্তি করতে তাই রোজ বসাবো ঠিক করেছি। কি আশ্চর্য! এতে আবার আমার শান্তি অশান্তি কি? বসিয়েছ কোথায়? রান্নাঘরের ওদিকে। রান্নাঘরের ওদিকে? হ্যাঁ, যতদিন না ওর ডাল্লো পিলো দেওয়া ডাইনিং চেয়ারটা গড়িয়ে আসছে ততদিন অন্তত দাঁড়িয়ে খেতে অসুবিধে হয় বেচারার। তীক্ষ্ণ বাণের মতো একটু হাসি ফুটে ওঠে সুনিপার মুখে। অশোক আর কোনো কথা বলে না, আহারে মনোনিবেশ করে, আর তার মুখের দিকে তাকিয়ে সহসা সুনিপার মনে হয় অশোকের বয়সটা আর কম নেই। তরুণ যুবকের পর্যায়ে আর ফেলা যায় না ওকে। অথচ সুনিপা? মৃদু একটা গর্বের হাসি ফুটে ওঠে সুনিপার ঠোঁটের কোণায়। এই মাত্র তো আরশিয়ে প্রশ্নের উত্তর দিয়েছে। সহসা তাল ভঙ্গ হল। সমস্ত শান্ত ছন্দটার উপর একটা কাঁচের বাসন ভাঙার ঝনঝন শব্দ আছড়ে পড়ল, আর সেই সঙ্গে আর একটা ভাঙা কাঁসরের তীক্ষ্ণ শব্দ। রান্নাঘরের পুরনো আমলের ঝি বিধু চিৎকার করে উঠেছে, ভাঙলি তো দামি ডিশটা! কি লক্ষ্মী ছাড়া দিশেওয়ালা ছেলে গো! অতখানি পেটে পড়েও আঁশ মেটে না, ডিশখানাকে তুলে চাটছে। তবু যদি ভালো দ্রব্য হতো, রাস্তায় ফেলে দেবার জিনিস। কথার স্রোতের মাঝখানে এসে দাঁড়িয়েছে সুনিপা। কিন্তু সুনিপা যে একা আসেনি। সুনিপার পিছনে অদূরে যে স্বয়ং সাহেব এসে দাঁড়িয়েছেন, এ কি বিধু দেখতে পাইনি? লক্ষ্য করেনি অপ্রত্যাশিত বলে? সত্যি তো, রান্নাঘরের অঞ্চলে অশোক কবে এসেছে? নাকি লক্ষ্য করেও না করার ভান করল বিধু দুষ্টু বুদ্ধির বশে? অন্তত সুনিপার তাই মনে হলো বিধু যেন ইচ্ছে করেই গড়গড়িয়ে কথাগুলো বলে নিল হাটে হাঁড়ি ভাঙতে। চোখ রাঙাবার কি চোখ টেপবার অবকাশ পেল না সুনিপা।
বিধু দ্রুত মেল ট্রেন চালিয়ে গেল। দেখুন বৌদি, দেখুন কি হ্যাংলাকুটে ছেলে। সেই পুড়ে আঙার হয়ে যাওয়া পুডিংটা, যেটা তখন বেড়ালে শুঁকে চলে গেল, মুখ দিল না, সেইটা সবখানি চেটে পুটে শেষ করলো ছোঁড়া। তবু অহিংকে মেটে না যেন গো। ডিশখানা তুলে চাটছে। আপনার অমন দামি ডিশটা ভেঙে কুচি করলো কেনই বা ওকে খেতে দেওয়া? আমাদের দিকের একটা কলাই করা সানকি বাটি দিলেই হতো। এতক্ষণে সুনিপা ধমকে ওঠে। থাম তুই, এমনভাবে বলছিস যেন কি না কি অখাদ্য খেতে দেওয়া হয়েছে ওকে। সামান্য একটু তলা ধরে গিয়েছিল পুডিংটার। সামান্য কি গো বৌদি, আপনি তো চড়িয়ে দিয়ে শুতে গেলেন। চাকর ছোড়া কি ওর আর কিছু পদার্থ রেখেছিল? ওই মায়ে তাড়ানো বাপে খেদানো ছেলে বলেই তাই গলা দিয়ে নামাতে পেরেছে। আমরা হলে তো মুখে ঠেকাতে পারতাম না। তাই কি একটুখানি গো, এক সেরখানি দুধের। ও মা, দাদাবাবু যে, এই দেখেন না কাণ্ড। বিধু রসনা থামিয়ে মাথার কাপড় টেনে দিয়ে সভ্য হয়। কিন্তু সুনিপা এই খোলা দৃশ্যের ওপর আবরণ দিয়ে সভ্য করবে আর কোন মিথ্যার জাল টেনে? না, চাকর বাকরদের সামনে তিরস্কার করে সুনিপাকে অপদস্থ করল না অশোক। আদৌ কোনো কথাই বলল না। যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে সরে গেল। ছেলেটাও কোনো এক সময় চলে গেল বাড়ির পিছনের জমাদার আসবার লোহার সিঁড়িটা বেয়ে, যেটা তার আসা যাওয়ার পথ। চাকর বাকর বিধু কেউই ঘটনাটার এই ধরনের পরিসমাপ্তি আশা করেনি। হয় মেম সাহেব কিছু তিরস্কৃত হবেন, নয় ওই ভাঙা ডিশের টুকরো আর ছেলেটাকে নিয়ে নিচের তলায় ওদের দেখিয়ে ছেলে সামলাবার নির্দেশ দেওয়া হবে, এই ভেবেছিল তারা। দুটোর একটাও হলো না। অতএব গুজগুজ সমালোচনা উদ্দাম হয়ে উঠল তাদের। ওদিকে অনেকক্ষণ পরে সুনিপাই মান খুইয়ে বলে, বিধুটার এত বিশ্রী কথাবার্তা, তুমি হয়তো ভাবলে। এতক্ষণ পরে স্তব্ধ অশোক মৌন ভঙ্গ করে ক্লান্ত ক্লিষ্ট স্বরে বলে, আমি কিছুই ভাবিনি নিপা, শুধু আমাকে একটু একা থাকতে দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন বিধবার ছেলেটির কিছু না হয়। ওহ, ঈশ্বরের কাছে প্রার্থনা। সুনিপা নিজস্ব কোর্টে ফিরে আসে। একটু পুড়ে যাওয়া পুডিং খেয়েছে বলে? ইস, ওতে ওদের কিচ্ছু হবে না, নিশ্চিন্ত থাকো। 2-3 দিনের বাসি রুটি জল খাবার খায় ওরা, তা জানো? নিপা, দোহাই তোমার, জগতে কোনো কিছুকে শ্রদ্ধা করতে না পারো, অন্তত নিজের আত্মাকে একটু শ্রদ্ধা করতে শেখো। হয়তো সুনিপার মতো দুঃসাহসী মেয়ে না হলে আবহাওয়া মুহূর্তে স্তব্ধ হয়ে যেত। কিন্তু সুনিপা দুঃসাহসী, তাই এ কথারও উত্তর দেয়। ঠিক আছে, আর কিছু না পারি, কাল থেকে তোমার ওই মান্যগণ্য অতিথিকে সসম্ভ্রমে তোমার পাশের চেয়ারে বসিয়ে রাজভোগ পরিবেশন করব। কিন্তু সুনিপার সেই ব্যঙ্গ প্রতিশোধ আর নেওয়া হয় না। ছেলেটা তার পরদিন আর আসে না, তার পরদিন না, তার পরদিনও না। দিনের পর দিন গেল, কোনো দিনই না। না না, ভয় পাবার কিছু নেই।
সেই রাত্রেই কলেরা হয়ে মারা যায়নি ছেলেটা। আদৌ কোনো অসুখই করেনি তার। 3 দিনের বাসি রুটি খাওয়ার অভ্যস্ত পাকস্থলী বিড়ালের অবহেলিত খাদ্যবস্তুও দিব্যি পরিপাক করে নিয়েছে দেখা গেল। তবু আর কোনোদিনই ছোট ছোট দুখানা খালি পাকে উঠে আসতে দেখা যায় না জমাদার আসবার ঘোরানো লোহার সিঁড়িটা দিয়ে। কিন্তু কেন? সেই পোড়া পুডিংটার চাইতেও গুরুভার আর ক্লেদাক্ত কোনো বস্তুকে কি পরিপাক করে উঠতে পারল না অত শক্তিশালী পাকস্থলীটাও? কে জানে কেন? তবে সুনিপাদের এই প্রাক সন্ধ্যার চায়ের আসরটা আর কোনোদিন একটা ময়লা হাফ শার্ট আর একটা ফাটা ছেঁড়া প্যান্টের ধূসর ছায়ায় নোংরা হয়ে ওঠে না। কিন্তু সে ছায়াটা কি সত্যি ধূসর হয়ে মিলিয়ে যায়, না আর কোথাও চিরকালের মতো ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে? নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার গল্প আসলে সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। অনেক ধন্যবাদ।